পর্যবেক্ষণ। যদ্দূর এগিয়েছে কাজটা, সেখানে তো এখনো ধরুন ব্যাংকের ব্যবস্থাপনায় যে লোক নিয়োগ, সেগুলিও তো শেষ হয়নি। তাদের বোর্ডও গঠন করা সম্ভব হয়নি। কাজে এই পর্যন্ত যে কাজটা হয়েছে তাতে যে আপনি সমাধান পাবেন সেটা আশা করাটাও বাস্তবসম্মত না, কারণ এটা তো প্রক্রিয়াধীন। কিছু কিছু আগে যে একেবারেই পেত না, সরকার টাকা দেওয়ার পরে ছোট ছোট ওই 2 লাখ টাকার নিচে তারা কিছু কিছু পেয়েছেন। কিন্তু সবার চাহিদা মেটানো সক্ষমতা তো এই একীভূত সম্মিলিত ব্যাংকের এখনো গড়ে ওঠে নাই। যদিও আমি যত শুনেছি যে সেখানে তারা কিছুটা ডিপোজিট পাওয়া শুরু করেছে, তো তাদের ব্যাংকিং ব্যবসাটা যতদিন না সচল হচ্ছে ততদিন তো আপনার এই ধরনের সমস্যা, মানে মসৃণ কার্যক্রম চলবে, এইটা তো সম্ভব না। এখন যেই কাজগুলো করা বাকি, বিশেষ করে বোর্ডটা নিয়োগ দেওয়া, এমডি মানে সিইও পদের যোগ্য লোক বসানো, এবং তারপরে বাংলাদেশ ব্যাংকের নজরদারি তো থাকতেই হবে, কারণ একটা 5টি অসুস্থ ব্যাংককে এক করে আপনি যে নতুন ব্যাংক তৈরি করেছেন, এটা তো অসুস্থতারই যোগফল। কাজে সেটার যোগফলও তো অসুস্থই থাকবে আনটিল ম্যানেজমেন্টে পরিবর্তন ঘটে, মানে তাদের আস্থা বাড়ে এবং ডিপোজিটররা তাদের কাছে ফিরে আসে। সেই জন্য এখন ওই অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করাটাই অগ্রাধিকার পাওয়া উচিত আর কি। এটা তো আমার মনে হয় আর্থিক সংকটের কারণে। এখন ধরেন আপনি যেই প্রতিষ্ঠানে ডিপোজিট রেখেছেন, আপনি নিজ দায়িত্বেই তো রেখেছেন। সেখানে সরকারের দায়ভার হলো ইন্স্যুরেন্স যেটা আছে, ইন্স্যুরেন্স পলিসির আন্ডারে যেটা কাভার্ড হয় সেইটুকু দায় সরকার নিতে পারে। সেখানেও তো 1 লাখ টাকা ছিল, সেটাকে 2 লাখ টাকায় বাড়ানো হলো। হেয়ার কাটের বিষয় যেটা আসছে, যে আপনি সবাইকে যদি কিছু দিতে চান এবং আপনার যথেষ্ট অর্থ না থাকে, তাহলে তো এটা কারো না কারো একটা কাট নিতে হবে। এখানে তো একটা বিকল্প আছে, যে আপনি যদি হেয়ার কাট নিতে না চান তাহলে ডিপোজিটটা রেখে দিতে পারেন। আপনার তো হেয়ার কাট নিতে হচ্ছে যদি এখন আপনি ডিপোজিটটা তুলে নেন, ওটা যদি থেকে যায় এবং আপনি যদি ভরসা পান যে আমি যদি 3 বছর পরে টাকাটা তুলি এবং সেই সক্ষমতা যদি আপনার থাকে, তখন তো আবার সিদ্ধান্তটা, যদি ব্যাংকটা স্বচ্ছ, অনেক যদি হয়তো এইসব বিষয় আছে এখানে, যদি সেটা সচল হয়, সলভেন্ট হয়, তখন আপনার ডিপোজিটের সুদ আসল সহ সব টাকাই পাবেন। এখন যে পলিসিটা আছে, টাকা তুললে আপনি হেয়ার কাটের সম্মুখীন হচ্ছেন। কিন্তু এটার মেইন, আপনার যেটা প্রশ্ন যে এটার কারণটা কি, এটার কারণ মেইনলি অর্থের অভাব। ওদের তো মূলধনই নাই। সরকার যেটা দিয়েছে মূলধন, সেটা থেকেই তাদের এই ডিপোজিটারদের চাহিদাগুলো মেটাতে হচ্ছে। তারপরেও তো পরিচালন ব্যয় আছে এবং একটা ক্যাপিটাল রিকোয়ারমেন্ট তো আপনাকে রাখতে হবে মূলধন।
সম্ভব হবে কি হবে না এটা বলা খুব কঠিন, কারণ এটা তো নির্ভর করছে যে নতুন প্রতিষ্ঠান যাদের দিয়ে চালানো হবে তারা সেটাকে রোগমুক্ত করতে পারছেন কি না। মানে একটা তো হলো ডাক্তার, তারপর হলো চিকিৎসা, দুটোই তো সঠিক হইতে হবে, এবং সেটা যেই রোগীর উপরে আপনি চিকিৎসাটা দিচ্ছেন সেই রোগীরও সেই সক্ষমতা থাকতে হবে। তো এইখানে অনেক ধরনের অনিশ্চয়তা রয়ে গেছে, কিন্তু বিকল্পটা আর কি, মানে বিকল্প ছিল যে এগুলোকে অবসায়ন করা। অবসায়ন করলে তো ডিপোজিটাররা আরও বিপদে পড়তেন, কারণ তখন তাদের যেই সমস্ত সম্পদ আছে সেগুলো বিক্রি করে যেই টাকাটা পাওয়া যেত সেগুলো দিয়েই অন্যান্য সবার মধ্যে ভাগ করে পরিশোধের একটা ব্যবস্থা, যেখানে কেউ তাদের পুরো অর্থটা পেত না। তো সেই পথে তো বাংলাদেশ ব্যাংক হাঁটেনি অবসায়নের পথে। তারা মনে করেছে যে এখনও একীভূত করে এইগুলোকে যারা ডিপোজিটার আছেন তাদের ভবিষ্যতের নিশ্চয়তা বাড়ানোর সুযোগ আছে, মানে অর্থের নিরাপত্তা, সেইটা ধরে নিয়েই তো তারা কাজটা করেছেন। এখন আগামীতে দেখার বিষয় যে প্রতিষ্ঠান দাঁড়াতে পারে কিনা। ওই ধরনের যেটা ছোঁয়াচে ইফেক্ট যেটা হয় সেইটা হওয়ার যেই সময়টা ছিল ওই 2024-এর শেষের দিকে, যখন আসল তথ্যগুলো সবাই জানলো, তখন একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল। এবং আপনি যেটা বলছেন যে অন্যান্য ব্যাংকের ডিপোজিটাররা সিস্টেমের উপরে কনফিডেন্স হারিয়ে ফেলতে পারেন কি না, ওইটা মনে হয় কেটে গেছে। এখন ইস্যুটা হলো যে এই ব্যাংকের যারা আছেন, যারা মানে স্টেক হোল্ডার্স আছেন, তাদের যে এই বিনিয়োগটা আছে এইটা কতটা নিরাপদ, তারা ফেরত চাইলে ফেরত নিতে পারবেন কি না, এই ব্যাংক কি সচল হতে পারবে কি না, এগুলো হলো। কিন্তু এটার যে একটা ইম্প্যাক্ট অন্যান্য সিস্টেমের অন্য অংশগুলোতে, সেই ঝুঁকিটার সময় আমার মনে হয় পার হয়ে গেছে, মানে আশা করি আর কি। হ্যাঁ, আপনার ওই প্রশ্ন তো তাহলে যেতে হয় যে এই সম্মিলিত ব্যাংক যদি অচল অবস্থায় থাকে তাহলে তো পরবর্তী এমন একটা সময় আসতে পারে যখন হয় সরকারি ব্যাংকগুলোকে আমরা যেভাবে চালাই, সরকারি ব্যাংকগুলো সবগুলোই তো মূলধন ঘাটতিতে আছে, তারা চলে কিভাবে, তারা সরকার থেকে বাজেট থেকে টাকা পায়। এইটাও তো এখন বর্তমানে তো সরকারি ব্যাংকের মালিকানায় আছে, সরকারের ক্যাপিটাল দিয়েই তো চলছে। তখন যে বিকল্পটা থাকবে যে এটা কি ঠিক ওদের মতোই চলবে, মানে করদাতাদের টাকা দিয়ে প্রতিষ্ঠানটা লাইফ সাপোর্টে থাকলো, কন্টিনিউয়াসলি থাকলো, তখন ডিপোজিটাররা তাদের টাকা তুলে নিয়ে যতটা সম্ভব পাবেন, খুঁড়িয়ে খুঁড়িয়ে টিকে থাকতে পারে। কিন্তু সেটা কতদিন? তো সেখান তো একটা বড় সিদ্ধান্তের প্রশ্ন উঠবে যে এমন একটা সময় যখন আসে দেখলেন যে না, এটার কোনো ভবিষ্যৎ নাই, তখন তো আপনাকে বিলুপ্তির পথে যেতে হবে। এবং বিলুপ্তি করতে গেলে যাদের ক্লেইম আছে ব্যাংকের উপরে, এখানে তো ডিপোজিটার আছে, ঋণ দিয়েছে তারা আছে, শেষে আসে মালিকরা, শেয়ার হোল্ডাররা। তো সেখানে তো কোম্পানি আইন, ব্যাংক কোম্পানি আইন, এগুলোর যেসব পথ বলে দেওয়া আছে সেই পথেই তো হাঁটতে হবে। এবং সেখানে যারা এখানে বিনিয়োগ করেছেন সবাই কিছু না কিছু ক্ষতি সবার অ্যাবজর্ব করতেই হবে, যদি ওই পর্যায়ে যায়। এখন অতীতের ব্যাপার, যে এখানে তো বেসিক্যালি যেটা হয়েছে যে ওই ব্যাংকের টাকাগুলো ডিপোজিট, এমন তো না যে তারা ব্যবসায়িকভাবে তারা ভুল সিদ্ধান্ত নিয়েছিল, ভুল জায়গায় ঋণ দিয়েছিল, সেই জন্য বিপদে পড়েছে বা একটা ম্যাক্রো ইকোনমিক ক্রাইসিস হয়েছিল। এটা তো গভর্নেন্সের ব্যর্থতা, এবং এই গভর্নেন্সের ব্যর্থতার পিছনে তখন ম্যানেজমেন্টে যারা ছিলেন তাদেরই
দায় আছে। এবং বাংলাদেশ ব্যাংক তো তখন রেগুলারলি মনিটর করত, তাদের তো অনেক ক্যাপিটাল অ্যাডিকুয়েসি আছে কিনা, প্রভিশনিং ঠিকমতো হচ্ছে কিনা, এনপিএল কত, অনেক ধরনের সূচক আছে যেগুলো দিয়ে প্রত্যেকটা ব্যাংককেই সুপারভাইজ করা হয়। তখন কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না, যে মানে সংকটে পড়ার আগে, সংকটের লক্ষণ যখন, উপসর্গগুলো যখন আপনার সামনে চলে আসছে, তখন তো উল্টো প্রশ্রয় দেওয়া হয়েছে বলে মনে হয় যে অবস্থা দেখে। কাজেই তৎকালীন যারা বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে ছিলেন তারা তো এর দায় এড়াতে পারেন না। মানে এটা ছাড়া আপনি, পাল্টা প্রশ্ন যদি করি তাহলে আপনি বলেন যে মার্জারের পথে না হেঁটে বিকল্প কি পথ হতে পারত? বিকল্প পথ হতে পারত অবসায়ন। কারণ সরকারিকরণ তো হয়ে গেছে, সরকার ক্যাপিটাল দিয়েছে, প্রশাসক নিয়োগ করেছে, চালাচ্ছে। কাজেই ওই অবস্থায় অবসায়ন হলে তো ডিপোজিটাররা, এখন তো অ্যাটলিস্ট কিছু আশা আছে, কিছু কিছু টাকা পাচ্ছেন, সরকার ক্যাপিটাল ইনজেকশন করেছে। কমিটমেন্ট তো ওই 20,000 টাকার বেশি, প্রায় 30-32 হাজার টাকার কমিটমেন্ট আছে। তো সেখান থেকে অন্তত একটা সুযোগ সৃষ্টি করা হলো যে তারা নতুনভাবে আবার তাদের ব্যবসা চালু করার একটা চেষ্টা, মানে ওই প্রতিষ্ঠানটা হতে পারে। কাজে সেই হিসাবে মানে আমরা কিসের ভিত্তিতে বলবো যে যেই পথে তারা হেঁটেছেন সেই পথে হাঁটাটা ঠিক হয়নি? কারণ সেটা বলতে গেলে আপনাকে বলতে হবে তাহলে বিকল্প পথটা কী হতে পারত, এবং সেটা হলে কি বিপদটা কম হতো নাকি আরও বেশি হতো? ডিপোজিটারদের জন্য বিপদটা তো অবশ্যই বেশি হতো, কারণ এর কাছে তো কোনো টাকা পয়সাই ছিল না দেওয়ার মতো। তখন বলতো যে না, আপনার ব্যাংক আইন অনুযায়ী বলছে টাকা না থাকলে টাকা পাবেন না। মানে আপনি আদালতে যেতে পারেন, অনেক কিছু করতে পারেন, কিন্তু যার কাছে টাকাটা চলে, ওটা তো দেশেও ছিল না, বাইরে চলে গেছে। আমার কাছে যেটা নাই সেটা আমি আপনাকে দেবো কিভাবে? ব্যাংক যদি সচল হয় তাহলে আমানতকারীরা কোনো না কোনো সময় তাদের টাকা পাবেন। আর ব্যাংক যদি সচল হতে ব্যর্থ হয় তাহলে সেই ব্যর্থতার ভারটা আমানতকারীদের ঘাড়েও পড়বে। কাজে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন হচ্ছে যে যোগ্য লোককে নিয়ে এখানে নিয়োগ দেয়া, বোর্ড এবং টপ ম্যানেজমেন্টে, সিইও এবং যেটা এডিশনাল এএমডি থাকে, ডিএমডি থাকে, এই পর্যায়ে যাতে যোগ্য লোকরা কাজ করার সুযোগ পান। এবং বাংলাদেশ ব্যাংকের তদারকি, এখানে তারা একটা নতুন তদারকি সিস্টেমও চালু করেছেন, যে রিস্ক বেস সুপারভিশনটা আলাদা ডিপার্টমেন্ট করা হয়েছে। এই বিপদগ্রস্ত ব্যাংকের জন্য তো একটা রেজলিউশন ডিপার্টমেন্টও আছে। তো এইগুলো একেবারে নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে এখানে মানে ধারাবাহিকভাবে নজরদারি রাখতে হবে। মানে এটাকে যে কোনো সাধারণ ব্যাংকের মতো ট্রিট করলে হবে না, এটা একেবারে যখন নিজের পায়ে দাঁড়ায় যাবে তখন আপনি এটাকে অন্যান্য ব্যাংকের মতো ট্রিট করলেন। তার আগ পর্যন্ত যাদের নিয়োগ দিয়েছেন তাদের যে ম্যান্ডেটটা দেওয়া হয়েছে, তাদের কিছু পারফরমেন্স ইন্ডিকেটার্স তো নিশ্চয়ই থাকবে, সেই অনুযায়ী অর্জনটা কীরকম, এগুলো যদি নিয়মিত মনিটর করে ব্যবস্থা নেওয়া না হয় তাহলে তো এরকম অসুস্থ ব্যাংক সুস্থ হওয়ার সুযোগ আর থাকে না।